এই গল্পের ঘটনা এবং সমস্ত চরিত্র সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি, স্থান অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। এটি শুধুমাত্র বিনোদনের জন্য। নমস্কার শ্রোতা বন্ধুরা, কে আছে অন্তরালে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরিন্দম চলে এসেছি নতুন একটি রোমাঞ্চকর ভয়ের গল্প নিয়ে। তবে গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ। আমাদের এই গল্প এবং পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থেকে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশাপাশি আমাদের এই ভিডিওটি লাইক করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের আজকের এই গল্পটি শুনছেন। তাহলে শুরু করছি আজকের গল্প, অভিশপ্ত উত্তরাধিকার। আদিত্যনাথ চক্রবর্তী ভীষণই শান্ত এবং লাজুক প্রকৃতির একটি ছেলে। শান্ত ও লাজুক হওয়ার জন্য তার ক্লাসে বা বাইরে তেমন কোনো বন্ধু নেই বললে চলে, কিন্তু এসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে তার বইপত্র নিয়ে থাকতেই বেশি পছন্দ করে। মেধাবী ছাত্র হওয়ার দরুন তার শিক্ষকেরাও তাকে স্নেহ করে। অবসর সময় সে গল্পের বই পড়তে খুব ভালোবাসে, বিশেষ করে ভূতের গল্পের বই। যদিও সে এসব ভূত প্রেতে বিশ্বাস করে না একটুও, তবে তার এই ভূতের বই পড়ার বিষয়টায় তার ঠাকুমা একেবারেই প্রশ্রয় দিতেন না। তিনি মানা করতেন আদিত্যনাথকে সবসময়। কেন যে ঠাকুমা মানা করতেন সেটা সে বুঝতে পারত না। তাই সে ঠাকুমার চোখ এড়িয়েই এসব বই পড়ত। যদিও তিনি এখন বেঁচে নেই, 1 মাস হবে ওনার মৃত্যুর 1 বছর পূর্ণ হয়েছে। আদিত্যনাথ তার ঠাকুমাকে অত্যন্ত ভালোবাসত। ছেলেবেলা থেকেই তেমন বন্ধুবান্ধব না থাকার জন্য তার অধিকাংশ সময়টা কাটত ঠাকুমার সাথে ঝগড়া আর খুনসুটি করে। ঠাকুমাও নাতিয়ন্ত প্রাণ ছিলেন। ঠাকুমা চলে যাওয়ার পর আদিত্যনাথ সত্যিই বড্ড একা হয়ে গিয়েছিল। কিন্তু বেদ আসার পর কিছুটা হলেও তার এই একাকিত্ব কেটেছে। আসলে বেদ মিড টার্মে ওর স্কুলে অ্যাডমিশন নেয়। এই সময় কোনো স্কুলেই নতুন কাউকে ভর্তি নিতে চায় না, কিন্তু বেদের জেঠুর সাথে স্কুল কমিটির কিছু মানুষের ভালো ওঠা বসা রয়েছে, আর পলিটিক্যাল পাওয়ারও একটু একটু রয়েছে ওর জেঠুর। তাই বেদের এই স্কুলে ভর্তি হতে সমস্যা তেমন হয়নি। বেদের মা বাবা দুজনেই কর্মরত। চাকরি সূত্রে বারবার জায়গা পরিবর্তনের জন্য বেদের পড়াশোনার বড্ড ক্ষতি হচ্ছিল। তাই ওর মা বাবা ওকে জেঠুর বাড়িতে রেখে দিয়ে যায় নতুন স্কুলে ভর্তি হওয়ার জন্য, তাও এমন মাঝামাঝি সময়। বেদের পড়া বুঝতে বেশ সমস্যা হচ্ছিল। স্কুলের মেধাবী ছাত্র হওয়ার জন্য তাই আদিত্যনাথের উপরই দায়িত্ব পড়ে বেদকে সাহায্য করার। ফলে এই সাহায্য করতে গিয়ে খুব কম সময়ের মধ্যেই ওদের মধ্যে একটা খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। বেদ ওকে আদি নামে ডাকে। আদিরই নামটা বেশ পছন্দ। আসলে ওর অত বড় নামের জন্য ওর পিঠ পিছে ক্লাসের প্রায় সবাই ওকে নিয়ে ঠাট্টা তামাশা করে, কিন্তু শিক্ষকদের পছন্দের ছাত্র হওয়ার জন্য কেউ ওর সামনে এসব নিয়ে ইয়ার্কি মারার সাহস পায় না। এটা অবশ্য আদি বুঝতে পারে। আদি এবং বেদ দুজনেই সায়েন্সের স্টুডেন্ট, এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। তাই মাঝে মধ্যেই দুজনে কম্বাইন্ড স্টাডি করতে বসে। অবশ্যই এটা আদির বাড়িতে হয়, কারণ বেদ নিজের বাড়িতে থাকে না। এরকমই একদিন কম্বাইন্ড স্টাডি চলাকালীন বেদ হঠাৎ লক্ষ্য করল আদি একটা অঙ্ক নিয়ে অনেকক্ষণ ধরে বসে আছে। এই দেখে আদি বলে উঠল, কিরে, কি বারবার কেটে দিচ্ছিস? আরে ধুর, দেখ তো, কিছুদিন অঙ্কের সূত্রটা মেলাতেই পারছি না। এদিকে একটা ইম্পর্টেন্ট সাজেশনে দিয়েছে। এরকম করে চললে তো আমি আর কোনো প্রশ্নের উত্তরই লেখার সময় পাবো না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। কোন অঙ্কটা বুঝতে পারছিস না দেখা তো আমাকে, দেখি আমি চেষ্টা করে, নয়তো কাল আবার একবার স্যারের কাছে গিয়ে দেখে আসতে হবে দুজনকে। এরই মাঝে আদির মা ওদের জন্য সামান্য কিছু খাবার দিয়ে যায়। অনেকক্ষণ ওদের পেটেও তেমন খাবার পড়েনি। এই জন্য ওরা ঠিক করলো খাবারটা খেতে খেতে একটু ব্রেক নেওয়া যাক, তারপর আবার অঙ্ক কষাটা শুরু করবে। খেতে খেতে আদি বেদকে জিজ্ঞেস করলো, কি রে বেদ, পরীক্ষা শেষ হলে কাকু কাকিমার সাথে বাইরে কোথাও ঘুরতে যাবি না? সেদিন তো বলেছিলি যে বাইরে পড়তে যাওয়ার আগে একবার ফ্যামিলি ট্রিপে যেতে চাস। বলেছিলাম তো, কিন্তু মা বাপির অফিস ছুটি না থাকলে কিভাবে যাবো বল? তো কাকু কাকিমাকে বল অন্তত 1 সপ্তাহের ছুটি নিয়ে তোকে নিয়ে ঘুরে আসতে কোথাও থেকে। তাহলেই হয়েছে। এই অফিসের জন্য এত কিছু করে আমাকে জেঠুর বাড়িতে ছেড়ে দিয়ে গেল যারা, তারা এই ঘোরার জন্য ছুটি নেবে? অসম্ভব। এভাবে বলিস না ভাই, তোর ভালোর জন্যই তো ওনারা এরকম একটা ডিসিশন নিয়েছেন, তাই না? নয়তো তুই বল, এভাবে তোরও তো পড়াশোনার বড্ড ক্ষতি হচ্ছিল।
ছাড় তো এসব কথা, তেনারা ছুটি না পেলে না পাবে, তুই তো আছিস সেখানে, তোর সাথে আড্ডা দিয়ে সময়টা কাটিয়ে নেব যাওয়ার আগে। দুজনেই বাইরে চলে যাওয়ার পর আবার কবে ভাবে আড্ডা দিতে পারবো কেউই তো জানি না, তাই না? কথাটা তো ঠিকই বলেছিস, কিন্তু পরীক্ষার পর মনে হয় না আমি এখানে থাকবো। কেন, কোথায় যাচ্ছিস তুই পরীক্ষার পর? আরে তেমন কোথাও না, একটু গ্রামের বাড়িতে যাব। তোদের আবার গ্রামে বাড়িও আছে? হ্যাঁ রে, অনেক পুরনো বাড়ি। ঠাকুমার কাছে শুনেছিলাম আমাদের পূর্বপুরুষেরা নাকি একসময় জমিদার ছিলেন, কিন্তু উত্তরাধিকার সূত্রে সেই বাড়ি আবার আমার বাবার নামে রয়েছে এখন। মানে তুই কি জমিদারের বংশধর? হ্যাঁ, কিন্তু এতে এত অবাক হবার কি আছে? না মানে আমি শুনেছি আর সিনেমাতেও দেখেছি যে জমিদারদের বাড়ি ঘর কেমন হয়, সেটাই ভাবছিলাম আর কি। ভাবা যায় তুই জমিদারের বংশধর? আরে না না, কি যে বলিস, সেরকম কিছু না। সে তুই যাই বল ভাই। আচ্ছা, এরকম বাড়ি থাকলে তো মানুষ ছুটি কাটাতেও মাঝে সাঝে যায়, তো তোর কথা শুনে তো মনে হচ্ছে কাকু তোদের নিয়ে সেখানে আজ অব্দি কোনোদিন যায়নি, তাহলে হঠাৎ এখন কেন নিয়ে যেতে চাইছে? আসলে বাবা ওই বাড়ি বিক্রি করে দেবে, তাই তার আগে একটু সবাইকে নিয়ে ঘুরে আসবে বললো। আমিও তো কোনোদিন সেই বাড়িতে যাইনি, শুধু শুনেছিলাম ঠাকুমার কাছে। এরই মধ্যে আদির মায়ের ডাক এলো। আয় বাবান, বেদকে নিয়ে নিচে আয় তো, খাবার বাড়া হয়ে গেছে, বেশি দেরি করলে কিন্তু আবার সব ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ মা, আসছি। এই বেদ, নিচে চল, লুচি আর মাংসের গন্ধে আমার খিদেটা বড্ড বেড়ে গেছে ভাই। তা ঠিক বলেছিস, কাকিমার হাতের যা রান্না, উফ, জাস্ট কিছু বলার নেই ভাই। এরপর খাবার খেতে খেতে বেদ বলে উঠল, উফ কাকিমা, দারুণ রান্না করেছো গো, তোমার হাতে সত্যি ম্যাজিক আছে মানতে হবে। তাই নাকি? তা ভালো করে খা, একবার বাইরে গেলে হোস্টেলে তো নিজের হাত পুড়িয়ে রান্না করতে হবে। খেতে খেতে বেদ হঠাৎ উত্তেজিত হয়ে আদির মাকে প্রশ্ন করল, আচ্ছা কাকিমা, আদির কাছে শুনলাম যে কাকু নাকি জমিদার বাড়ির ছেলে, তা তোমরা নাকি বহু বছর পর সেই গ্রামের জমিদার বাড়িতে ছুটি কাটাতে যাচ্ছ। আমার তো ভাবতেই একটা কেমন আলাদা রোমাঞ্চ হচ্ছে। আসলে কি বলতো, এসব তো শুধু বইতেই পড়েছি, কিন্তু তোমরা তো সত্যি সত্যি দেখবে। হ্যাঁ রে, আদির বাবা যেতে বললেন তাই যাওয়া। আমারও প্রথমে গ্রামে যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, পরে নিজেও আর দেখার লোভ সামলাতে পারলাম না। আর তোর কাকু তো নিজের কাজের ব্যস্ততায় আমাদের একদম সময় দিতে পারেন না, তাই ভাবলাম এই ফ্যামিলি ট্যুরটা করে আসি, সবাই একসাথে এনজয়টা করা যাবে। আচ্ছা, আদির কাছে শুনেছিলাম তুইও নাকি কোথায় তোর মা বাবার সাথে ঘুরতে যাচ্ছিস? যাওয়ার কথা তো ছিল কাকিমা, কিন্তু আমার মা বাবা দুজনেরই যা বিজি লাইফ, ছুটি পাওয়াটা মুশকিল। আমার মনে হয় না যাওয়া হবে এবার। আচ্ছা বলছিলাম কাকিমা, তোমাদের যদি আপত্তি না থাকে আমি কি তোমাদের জয়েন করতে পারি? আরে আপত্তি থাকবে কেন, এ তো খুবই ভালো কথা। আসলে একে তো এই গ্রামের পরিবেশ, তার উপরে আদির থেকে জমিদার বাড়ির গল্প শুনে আমার না প্রচন্ড এক্সাইটিং লাগছে বুঝলে, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। তাহলে এক কাজ কর, তুইও আমাদের সাথে চল, বেশি দিন তো আমরা থাকছি না, ওখানে তুই না হয় আমাদের সাথে ঘুরে আয়, তারপর তোর মা বাপি ছুটি পেলে ওদের কাছে যাস, না হলে আমরা তো আছি। সত্যি বলছো তো কাকিমা? আচ্ছা মা বাবাকে তাহলে কি বলবো? আরে ওটা আমার উপর ছেড়ে দে, আমি তোর মার সাথে কথা বলে নেব। তোরা এখন মন দিয়ে পড়াশোনা করে পরীক্ষাটা ভালো করে দে। কথাটা শুনে বেদ আর আদি দুজনেই খুব খুশি হলো। দেখতে দেখতে ওদের পরীক্ষার দিনও চলে আসলো, আর দুজনেই যেহেতু পড়াশোনাতে মোটামুটি ভালো, তাই ওদের পরীক্ষাগুলো বেশ ভালোভাবে উতরে গেল। শেষ দিনের পরীক্ষা দিয়ে স্কুল থেকে বেরোনোর সময় বেদ দেখলো আদি ওর অপেক্ষায় দাঁড়িয়ে আছে বাইরে। কিরে, পরীক্ষা কেমন হলো? আমার তো ভালোই হয়েছে, তোর কেমন হলো সেটা বল। আমারও ওই ভালো। আচ্ছা, তোর প্যাকিং কমপ্লিট? হ্যাঁ, অলমোস্ট। যেটুকু বাকি আছে সেটুকু এখন বাড়িতে গিয়ে করলেই হয়ে যাবে। এখনো বাকি? তাড়াতাড়ি গুছিয়ে বাড়িতে আয়, কাল কিন্তু অনেক ভোরে বেরোতে হবে আমাদের, ভুলে যাস না। হ্যাঁ রে বাবা, আমার মনে আছে, তুই চিন্তা করিস না, আমি সন্ধ্যের আগেই চলে যাব। এরপর দুজনেই যে যার বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়। বাড়ি ফেরার সময় আদি তার বাবার গাড়িটি দেখতে পায় বাড়ির বাইরে দাঁড় করানো রয়েছে। তাতে সে বুঝতে পারে যে তার বাবা বাড়িতে ফিরেছেন। যথারীতি সে বাড়িতে ঢুকেই রোজকারের মতো তার মা বাবাকে ডাকাডাকি করতে থাকে, কিন্তু কোনো সাড়া না পেয়ে ভাবে বাবা যেহেতু বাড়িতে রয়েছে তাই উনিই বলতে পারবেন আদির মা কোথায় গিয়েছে। এই ভেবে আদি তার মা বাবার ঘরের দিকে যেই না পা বাড়িয়েছে, ঘরের ভেতর থেকে সে তাদের কিছু কথাবার্তা শুনতে পায়। মা কিন্তু আমাদের অনেকবার মানা করেছেন ওই বাড়িতে যেতে,
তাও তুমি কেন বারবার যেতে চাইছো বলো তো? একবার একটু ভেবে দেখলে হতো না? যদি অন্য কোনো উপায় ব্যবস্থা করা যায় টাকা। দেখো, কথাবার্তা প্রায় ফাইনাল হয়ে গিয়েছে, তাই এখন শেষ মুহূর্তে তুমি এসব কথা বলে আমাকে রাগিও না প্লিজ। তুমি খুব ভালো করেই জানো আমার ব্যবসায় যে পরিমাণ ক্ষতি হয়েছে, তার থেকে নিজেকে উঠে দাঁড় করানোর জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তা কেবলমাত্র এই বাড়ি বিক্রি করলেই পাওয়া যাবে। তাছাড়া সামনে আদিরও একটা ভবিষ্যৎ পড়ে রয়েছে। আদির মা কিছু একটা বলতে যাবেন, ঠিক তখনই আদি সেই ঘরের ভেতরে ঢুকে পড়ে। এদিকে আদিকে দেখে তারা সঙ্গে সঙ্গে নিজেদের প্রসঙ্গ পাল্টে ফেলে। আদি একটু অবাক হলেও সে অতটা বেশি মাথা ঘামালো না বড়দের বিষয়। কিছুক্ষণ পর বেদ ওর ব্যাগপত্র নিয়ে চলে আসে আদির বাড়িতে। সারাটা সন্ধে এরপর ওরা সবাই আড্ডা দিয়ে রাতে খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। জমিদার বাড়ি প্রথমবার দেখার আনন্দে আদি আর বেদের চোখে যেন ঘুমই আসতে চাইছিল না। কিন্তু ওরা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে সেই জমিদার বাড়িতে ওদের জন্য ঠিক কি অপেক্ষা করে রয়েছে। পরের দিন ওরা খুব ভোরবেলা রওনা হলো সেই গ্রামের উদ্দেশ্যে। আসলে যেতেও তো অনেকটা সময়ের ব্যাপার রয়েছে। তাছাড়া সন্ধ্যের পরে সব গ্রামের রাস্তা চিনতে পারাটাও বেশ মুশকিল হয়ে পড়ে, তাই আরো তাড়াতাড়ি বের হওয়া। যথারীতি তারা দুপুরের মধ্যে সেই বাড়িতে পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে এত বড় বাড়ি দেখে আদি আর বেদ দুজনেই অবাক হয়ে তাকিয়ে থাকে। ওরা কোনোদিন ভাবেইনি যে এমন কোনো জমিদার বাড়ি এভাবে সচক্ষে দেখার ওরা সুযোগ পাবে। একটু পরে সেই বাড়ির ভিতর থেকে একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে আসেন। দাদা বাবুরা এসে পড়েছেন, আসুন আসুন, ভেতরে আসুন। তা রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না না বিশু কাকা, কোনো সমস্যা হয়নি। তুমি কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখছি। মহামায়ার আশীর্বাদে চলে যাচ্ছে কোনোভাবে। আদির দেখে মনে হলো বৃদ্ধ লোকটি প্রায় তার ঠাকুরদার বয়সী হবে, যদিও আদি তার নিজের ঠাকুরদাকে কোনোদিন সচক্ষে দেখেনি। আদির ছোটবেলাতেই ঠাকুরদা নাকি মারা গিয়েছিলেন, তাই আদিকে হয়তো তার ঠাকুমা এতটা আগলে রাখতেন, কখনো চোখের আড়াল হতে দিতেন না। এরপর বাড়িতে সবাই এক এক করে প্রবেশ করল। এত বড় আর পুরনো বাড়ি দেখে ওদের একটু গা ছমছম করছিল বইকি, কিন্তু তাও এতটা বেশি করছিল না, কারণ বাড়িতে কাজ হচ্ছিল। আসলে বাড়িটা বিক্রি করার আগে আদির বাবা যতটা সম্ভব মিস্ত্রি দিয়ে সারাই করে নিতে চাইছেন, যাতে শেষ মুহূর্তে এসে খদ্দের কোনো সমস্যা না তৈরি করতে পারে। একটু পরেই বিশু কাকা বলে উঠলেন, দাদাবাবু আগেই বলে দিয়েছিলেন আপনারা সবাই আসবেন, তাই আমি সেই মতো দোতলায় দুটি ঘর পরিষ্কার করিয়ে রেখেছি। আপনারা সবাই উপরে ঘরে গিয়ে বিশ্রাম নিন। আমি গোপালের মাকে এখনের মতো সামান্য কিছু খাবারের ব্যবস্থা করে দিতে বলছি। তারপরে আপনারা আস্তে ধীরে দুপুরের খাবারের জন্য নিচে আসবেন খন। এই বলে বিশু কাকা চলে যাওয়ার পর যে যার নিজের নিজের ঘরে চলে গেল। ঘরগুলি বেশ বড় ছিল, এতটাই বড় যে আদির মনে হচ্ছিল এখানকার এক একটা ঘরে আদির শহরের বাড়ির প্রায় 2 থেকে 3টে ঘর ফিট হয়ে যাবে। এরই মধ্যে বিশু কাকা সাথে একজনকে সঙ্গে নিয়ে আদি আর বেদের ঘরে এসে ঢুকল। ওদেরকে এক বাটি মুড়ি আর সন্দেশ দিল খেতে। আদি আর বেদের বেশ ভালোই লাগছিল এখানে এসে। আসলে এতটা খোলামেলা পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য আর গ্রামের যে একটা সুন্দর মেটো গন্ধ ওরা শহরের কোলাহলে কোনোদিন উপভোগই করতে পারেনি। এরই মাঝে বেদ বলে উঠল, হ্যাঁ আদি, এ দুপুরের খাবার খেতে তো এখনো অনেক সময় আছে, একটু যাবি নাকি? গ্রামে কাছাকাছি একটু কোথাও ঘুরে আসি তাহলে। হ্যাঁ, কেন যাব না? চল একটু দেখে আসি কোথায় কি আছে, তারপর না হয় কাল সকালে বেরিয়ে দূরের জায়গাগুলো ঘুরে দেখে আসবো। দাঁড়া, মাকে একবার বলে আসি যে আমরা বেরোচ্ছি। এই বলে আদি ওর মায়ের কাছে তার বাইরে যাওয়ার ব্যাপারটা বলতে গিয়ে দেখে যে সেই বৃদ্ধ লোক, মানে সেই বিশু কাকা, মায়ের সাথে কি যেন একটা কথা বলছিল। আদিকে আসতে দেখেই সে হঠাৎ চুপ করে গেলেন। যদিও সেদিকে আদি কোনো পাত্তা না দিয়ে মাকে জিজ্ঞেস করল, মা, আমি আর বেদ একটু বের হলাম। কোথায় যাচ্ছিস তোরা? তেমন দূরে কোথাও না, এই একটু কাছাকাছি ঘুরে আসবো। তোরা লাঞ্চ করবি না? হ্যাঁ করবো তো, কেন করবো না? আমরা লাঞ্চ করার আগেই চলে আসবো, তুমি চিন্তা করো না। কথাটি বলে আদিরা বেরিয়ে গেল। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ওরা ভীষণ মুগ্ধ হয়ে যায়। গ্রামের মানুষদের সরল সাধারণ জীবনযাপন ও সবার সাথে একসাথে মিলেমিশে থাকার যে বিষয়টা ওদের বেশ ভালো লাগছিল। এসব নিয়ে যখন আদি আর বেদ গল্প করতে করতে বাড়ির পথে হাঁটছিল, আচমকাই একটি পাগল লোক ওদের সামনে চলে আসে। পরনে ছেঁড়া কাপড় জামা, পায়ে ছেঁড়া চটি। প্রথমে বেদ আর আদি লোকটিকে দেখে বেশ ভয় পেয়ে যায়। লোকটির অসম্ভব ঘোলাটে চোখ আর উস্কো খুস্কো চুল দেখে মনে হচ্ছিল অনেকদিন ঠিকমতো খাওয়া ঘুম কোনোটার সাথেই ওনার তেমন সম্পর্ক নেই।
ওদের কিছুটা ধাতস্থ হওয়ার আগেই লোকটি চিৎকার করে ওদের বলতে শুরু করে, আবার এসেছিস তোরা? হ্যাঁ, চলে যা, চলে যা, চলে যা এখান থেকে, চলে যা এখান থেকে। কেউ বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না এখানে থাকলে। নির্বংশ হয়ে যাবি তোরা, নির্বংশ হয়ে যাবি। সে অপেক্ষা করে আছে, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। সময় থাকতে চলে যা, নয়তো পরে আফসোস করে কুল পাবি না। হঠাৎ এমন কথা শুনে আদি আর বেদ প্রচন্ড ভয় পেয়ে দৌড়ে বাড়ির দিকে ছুটে যায়। ওদের দূর থেকে এইভাবে বাড়ির দিকে দৌড়ে আসতে দেখে বিশু কাকা ওদের জিজ্ঞেস করে, কি হলো দাদু ভাইরা, তোমরা এভাবে দৌড়ে আসলে কেন? কি হয়েছে? আরে দাদু আর বলো না, আমরা গ্রামে একটু ঘুরতে গিয়েছিলাম। হঠাৎ কোথা থেকে একটা পাগল লোক এসে কি সব ভুলভাল কথা বলে যাচ্ছিল, আর কেমন তেড়ে আসলো আমাদের দিকে। সেই ভয়তে আমরা আরো এভাবে দৌড়ে আসতে বাধ্য হই। সে কি গো, তোমাদের কোনো ক্ষতি করেনি তো লোকটা? আরে না না দাদু, কি সব ওই বংশ নির্বংশ করে দেবে এসব বলে যাচ্ছিল বারবার, কিছুই বুঝতে পারছিলাম না। ঠিক আছে ঠিক আছে, তোমরা ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে খেতে বসক্ষণ। আর শোনো, এরপর তোমরা যদি বাড়ির বাইরে কখনো যেতে চাও তাহলে আমাকে বলো, আমি গ্রামের কাউকে তোমাদের সাথে পাঠানোর ব্যবস্থা করব। আদি আর বেদ দুজনেই ঘাড় নেড়ে সম্মতি জানালো যে তারা এই প্রস্তাবে রাজি। এরপর তারা নিজের ঘরে চলে যায়। সেই দিন আর তেমন কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেনি, কিন্তু আদির মাথার ভেতর অদ্ভুতভাবে বারবার ওই পাগল লোকটির বলা কথাগুলো ঘুরতে থাকে। যদিও আদি এইসব ব্যাপারে কাউকে কিছু বলেনি, শুধু ও আর বেদ জানে পুরো ব্যাপারটা। আদি বেদকে বারবার বলেছে ওর মাকে এখনই এসব বিষয়ে কিছু না বলতে। আসলে ও চায় না অযথা ওর মা এসব নিয়ে ভয় পাক। পরের দিন সকালে বেদের ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে যায়। পাশে তাকিয়ে দেখে আদি অঘোরে ঘুমোচ্ছে। আদির ঘুমটা সে ভাঙাতে চায়নি, তাই বেদ একাই বেরিয়ে যায় বাড়ির চারপাশটা দেখবে বলে। ঘুরতে ঘুরতে হঠাৎই বেদের নজর পড়ে বাড়ির 3 তলার দিকে। সেখানে যাওয়ার জন্য যেই না বেদ পা বাড়িয়েছে, আচমকাই কোথা থেকে বিশু কাকা এসে ওর পথ আটকে দাঁড়ায়। একটু হকচকিয়ে যায় বেদ। কি গো দাদু, এমন ভাবে পথ আটকালে কেন? ওদিকে কোথায় যাচ্ছ দাদু ভাই? আরে কালকে রাতে আমরা ঠিক করেছিলাম আজ তোমাকে বলে গ্রাম ঘুরতে বেরোবো আবার, কিন্তু আদির তো এখনো ঘুমই ভাঙেনি, তাই ভাবলাম বাড়িটা একটু ঘুরে দেখি। সে তো ভালো কথা দাদু ভাই, কিন্তু 3 তলায় যাচ্ছ কেন? ওদিকটায় সবার যাওয়া মানা আছে। কেন দাদু, কি এমন আছে সেখানে? আহ, এত প্রশ্ন কেন করছো তুমি? বলছি যে ওদিকটায় যাওয়ার নিষেধ রয়েছে। বিশু কাকার এহেন রূঢ় ব্যবহারে বেদ একটু অবাকই হলো, আর কষ্টও পেল। এরপর ও নিজের ঘরের দিকে পা বাড়ায়। ঘরে ঢুকে দেখে আদি ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে। বেদকে ঢুকতে দেখে আদি জিজ্ঞেস করলো, কিরে, এত সকালে ঘুম থেকে উঠে কোথায় গিয়েছিলি? কোথাও না, এই বাড়ির আশপাশটা একটু ঘুরে দেখছিলাম আর কি। বাবা, এত তাড়াতাড়ি এত বড় বাড়ির সব জায়গা দেখে ফেলা হয়ে গেল তোর? আরে কোথায় আর দেখতে পেলাম, ওই দাদুই তো দেখতে দিল না কিছু। মানে দাদু দেখতে দিল না কেন? সে জানি না, ঘুরতে ঘুরতে ভাবলাম 3 তলায় গিয়ে দেখে আসি সেখানে কয়টা ঘর আছে, কিন্তু সেই দিকে পা দিতে না দিতেই বিশু দাদু এসে পথ আটকে দিল। বললো ওদিকে যাওয়াই যাবে না। কারণ জিজ্ঞেস করাতে এত রেগে গেল যে আমি কিছু বলার আর সাহসই পেলাম না। কি উনি না করার কি? মাছি বাড়িটা বিক্রি করা হচ্ছে, কিন্তু বিক্রি তো হয়নি এখনো। তার মানে এখন এটা আমার বাড়ি, আর তুই আমার বন্ধু হোস, তোর যেখানে ইচ্ছা সেখানে যাবি। দাঁড়া তো, এখনই আমি গিয়ে বাবাকে সব বলছি। ছেড়ে দে না ভাই, কাকুকে কিছু বলতে চাস না। চল, তার চেয়ে বরং আমরা আজকে রাতে সবার ঘুমিয়ে পড়ার পর যাব, কি বলিস? হ্যাঁ, এটা তুই ঠিক কথা বলেছিস। ঠিক আছে, তাই হবে। এরপর সারাদিন ওরা এসব নিয়ে আর কোনো কথাবার্তা বলেনি, শুধু অপেক্ষা করতে থাকে রাতে সবার ঘুমিয়ে পড়ার। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাত তখন প্রায় 12টা। আশেপাশে সম্পূর্ণ নিস্তব্ধতা। এই আদি, চল, সবাই ঘুমিয়ে পড়েছে এতক্ষণে মনে হয়। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আমি আগে বাইরে বেরিয়ে দেখছি, তারপর তুই বেরোস। আর হ্যাঁ, টর্চগুলো নিতে ভুলে যাস না। এরপর 2 বন্ধু ধীর পায়ে 3 তলা সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। কিন্তু জানি না কেন বেদের বারবার বিশু কাকার বারণটা মনে পড়ছিল।
একবার ভাবলো এতটা সাহস দেখানো ভুল হয়ে যাচ্ছে না তো। তারপরেই চিন্তা করলো কি এমন আছে উপরে, এত সবাই বারণটাই বা করছে কেন, একবার তো দেখতেই হবে। একটু গা ছমছম তো দুজনেরই করছিল, কিন্তু 3 তলায় যে ওদের জন্য এত বড় চমক অপেক্ষা করছে এটা ওদের জানা ছিল না। ধীরে ধীরে পা টিপে টিপে টর্চের জোরালো আলো ফেলে আদি আর বেদ অবশেষে 3 তলায় এসে পৌঁছল। প্রথমে যে ঘরটিতে ঢুকলো, ঘরটি দেখলেই বোঝা যাচ্ছিল বহুদিন ঘরটিতে কারোর প্রবেশ ঘটেনি। অনেক দামি দামি আসবাবপত্র পুরো ধুলোর আস্তরণে ঢাকা। সবচেয়ে অবাক যে বিষয়টি লাগলো সেটা হলো নিচ থেকে 3 তলার ইলেকট্রিকের কাটআউটটা কেউ খুলে রেখে দিয়েছে, তাই কোনো আলো জ্বলছে না ঘরে। কেমন যেন শরীরটা ভারী ভারী লাগছিল বেদের। ও আদিকে একটা ঠেলা মেরে বলল, এই আদি, এই ঘরটায় কেমন জানি শরীর খারাপ লাগছে ভাই, চল পাশের ঘরটা একটু দেখে নিচে চলে যাই। ধুর, ভেতর ডিম কোথাকার, আমার তো কিছুই মনে হচ্ছে না। নে, তুই আমার হাতটা শক্ত করে ধর। এই বলে ওরা পাশের ঘরটাতে ঢুকলো। ঢুকেই ওদের নাকে একটা পচা গন্ধ এসে লাগলো। বেদ মাগো বলে নাকে হাত চাপা দিয়ে ওয়াক তুলল। আশ্চর্য হয়ে ওরা টর্চের জোরালো আলো ফেলতেই দেখলো একটা বড় ইঁদুর মরে পড়ে আছে আধখাওয়া অবস্থায়, আর একটা কালো বিড়াল আওয়াজ করে ওদের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে ওরাও একটা লাফ দিয়ে বাইরে বেরিয়ে আসলো। হঠাৎই 3 তলার একটা ঘরের বন্ধ দরজায় টর্চের আলো পড়তে দুজনেই চমকে থেমে গেল। দেখলো দরজাটা শুধু যে তালা বন্ধ তা না, ওখানে তালাটা অনেক লাল কালো কার ও সিঁদুর মাখা রুদ্রাক্ষ দিয়ে জড়ানো। দেখে মনে হচ্ছে ঘরটিতে কোনো বিশেষ কিছু আছে যাকে আটকাতে এই ব্যবস্থা। দুজনেই কিছুটা বিস্ময় ও আতঙ্কে আটকে পড়েছিল। একবার ভাবলো তালার চাবি তো ওদের সাথে নেই, ঢুকবে কিভাবে। ঠিক করলো কাল কোনোভাবে চাবি জোগাড় করে আবার আসবে। এই ভেবে যেই দুজন ফিরতে যাবে এমন সময় বেদের চোখ আবার ওই দরজার দিকে পড়ল। চমকে উঠল বেদ। এ আদি, এই তালাটা বন্ধ কোথায় রে? এটা তো খোলা মনে হচ্ছে। কোথায়? দাঁড়াতে একটু কাছে গিয়ে দেখি। হ্যাঁ, ঠিক বলেছিস তো। আদি সামনে গিয়ে ভালো করে দেখলো সত্যি তালাটা আলতোভাবে লাগানো। দেখলে মনে হবে বন্ধ, কিন্তু আসলে তা নয়। যথারীতি আদি আর বেদ সেই ঘরে প্রবেশ করে। একটা ঘুটঘুটে অন্ধকার যেন পুরো ঘরটায় বিরাজ করছে। এ ভাই, আমার না ঠিক ভালো লাগছে না রে, খুব দম বন্ধ লাগছে। ঘরে চল প্লিজ, কেউ যদি টের পায় তাহলে আমাদের আর আস্ত রাখবে না। একটু দাঁড়া তো, অনেকদিন ঘরটা বন্ধ থাকার জন্য ধুলোবালি তো ওরকম লাগছে তোর। সে যাই হোক, তুই চল ঘরে, নয়তো আমি একাই যাচ্ছি। তুই ভয় পাচ্ছিস নাকি রে? আরে না না, ভয় কেন পাবো? তাহলে নিচে যাওয়ার জন্য কথা কেন বলছিস? সকালে তুই তো আসতে পারিস, নিজের জন্য মুখ কালো করে বসেছিলি, এখন আসার পর বলছিস চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম আসতে, কিন্তু এখন আমিই বলছি চল। দেখ, সব ঘর ছেড়ে শুধু এই ঘরের তালাতেই এই তাবিজ মাদুরি লাগানো ছিল। নিশ্চয়ই এখানে কিছু রয়েছে, আর সেটা ভালো কিছু বলে তো আমার মনে হচ্ছে না। আরে চুপ কর তো, কিচ্ছু হবে না। তুই ওদিকটায় দেখ, আমি এদিকটায় দেখছি। ভয় পেয়ে থাকার জন্য বেদ আদিকে একা ছেড়ে যেতে চাইছিল না, তাই অজ্ঞতা বেদ আদির কথা মতো টর্চ দিয়ে এদিক ওদিক দেখতে থাকে। হঠাৎ বেদের মনে হলো ওর ঘাড়ে যেন কারোর হিমশীতল নিঃশ্বাস পড়ছে। আরো ভয় পেয়ে গেল বেদ। আদির নাম নিয়ে ঘুরে তাকাতেই দেখে আদি তো ঘরে নেই, আর ওর টর্চটা মেঝেতে পড়ে রয়েছে। প্রচন্ড ভয় পেয়ে বেদ সেই দরজা কোনো রকমে বন্ধ করে পালিয়ে নিচের ঘরে চলে আসে। নিচে এসে দেখে আশ্চর্যভাবে আদি বিছানায় শুয়ে আছে। আদিকে ডাকতে গিয়ে বেদ দেখলো আদির গা জ্বরে পুড়ে যাচ্ছে। সে তাড়াতাড়ি গিয়ে আদির মা বাবাকে ডেকে দেয়। সেই রাতের মতো আদির মা ওদের সাথেই রয়ে যায়। তবে বেদ 3 তলায় যাওয়ার ব্যাপারটা আদির মাকে কিচ্ছু জানায় না। পরের দিন সকালে বেদ দেখে আদি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গিয়েছে। দেখে মনে হচ্ছিল এখন আদির আর জ্বরটা নেই। কৌতূহল বসে বেদ গিয়ে আদিকে জিজ্ঞেস করলো, এই আদি, কাল কথা বলতে বলতে তুই নিচে চলে এসেছিলি কেন হঠাৎ? কিছু দেখেছিলি নাকি? আমি তো ভয় তোকে দেখতে না পেয়ে পালিয়ে নিচে চলে আসি, আর এসে দেখি তোর পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। আদি বেদের কথার কোনো উত্তর দেয় না। বেদও আর বেশি ওকে ঘাটায়নি। এরপর বেশ কিছুটা সময় পার হয়ে যায়। কিছুক্ষণ পর বেদ দেখতে পেল আদি বসার ঘরে একটি ছবির সামনে দাঁড়িয়ে এক মনে কি জানি বিড়বিড় করে যাচ্ছে। ছবিটি আদির পিতামহ বিক্রমাদিত্য চক্রবর্তীর ছিল। বেদ সামনে গিয়ে আদিকে জিজ্ঞেস করে, এ আদি, এই কি হয়েছে রে তোর? কি বিড়বিড় করছিস তখন থেকে? হঠাৎই আদি খুব চনমনে হয়ে উঠল। মনেই হবে না ওর রাতে জ্বর এসেছিল।
একটা দারুণ হাসি দিয়ে বেদকে বলল, চল বেদ, তোকে নিয়ে আজকে একটু গ্রামটা ঘুরে আসি। কাল ভালো করে দেখাই তো হলো না। কি ব্যাপার রে, তুই গ্রাম ঘুরতে যাবি বলছিস? শরীর ঠিক আছে তো? বিশু কাকাকে না জানিয়ে তো যাওয়া যাবে না, উনি বারণ করেছিলেন। কালকের মতোই উটকো পাগল লোকটা যদি আবার ধরে, আমার তো বাপু প্রচন্ড ভয় করছে। তাছাড়া কাল রাতে যা হয়েছে, তারপর আমার আর সাহস হচ্ছে না। কেন রে, এত ভীতু কেন তুই? আর কারো পারমিশন নিতে হবে না, আমার গ্রাম আমি তোকে দেখাবো, চল তো। এই বলে আদি বেদের হাত ধরে টান মেরে নিয়ে চলে গেল গ্রাম ঘোরাতে। আশ্চর্যভাবে আদি বেদকে সারাটা গ্রাম এমনভাবে দেখাতে লাগলো যেন এটা ওর ছোট থেকেই চেনা, এখানেই ও বড় হয়েছে। প্রায় 50 বছর পুরনো স্কুল, খেলার মাঠ, এ সব কিছু দেখাতে লাগলো। এরপর আদি বেদকে একটা জরাজীর্ণ অগাছায় ভরা প্রায় জঙ্গল বললেই হয় এমন একটা বাড়ির সামনে নিয়ে এসে দাঁড় করালো। বেশ, কি জঙ্গল! এটা কোথায় আনলি রে ভাই? জানিস, এটা আমার বাড়ি ছিল। কি বলছিস? এটা তোর বাড়ি হতে যাবে কেন? তোর বাড়ি তো সেই প্রাসাদটা। ওটা তো আমারই বাড়ি রে, কিন্তু এটাও আমার বাড়ি ছিল। বেদ কিছুই বুঝতে পারল না, কিন্তু আদিকেও ঘাটালো না। কাল রাতের পর থেকে আদির যে একটা পরিবর্তন ঘটেছে, এটা বেদ বেশ ভালোভাবেই আন্দাজ করতে পারছিল, কিন্তু কারণটা কিছুতেই বুঝে উঠতে পারছিল না। এভাবেই সারাটা গ্রাম ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে এলো। বেদ আদিকে তাড়া দিয়ে বাড়ি নিয়ে এলো। আদির চোখে মুখে তখন একটা খুশির আমেজ, যেন কতদিন পর ঘুরতে বেরিয়েছে আদি। এদিকে আদির মা মীনা দেবী চিন্তায় প্রায় কান্নাকাটি করার মতো অবস্থা। বিশু কাকা তখন আদির বাবাকে রেগে কথা শোনাচ্ছে। প্রতাপ, তুমি তো জানো এই বাড়ি ও গ্রামের ইতিহাস সম্বন্ধে, বৌমাও জানে, কিন্তু তাও তোমরা ছেলে দুটোকে ছেড়ে দিলে কিভাবে? কিছু ভালো মন্দ হয়ে গেলে কে সামলাবে? এমন সময় দুই বন্ধু ক্লান্ত পায়ে বাড়ি ফিরে প্রথমেই আদির মায়ের প্রচন্ড বকুনির সামনে পড়ল। তোরা কোথায় ছিলি এতক্ষণ? কাউকে কিছু না জানিয়ে বাড়ির বাইরে গেছিলি কেন তোরা? এখানে কিছু চিনিস না, জানিস না, এভাবে হুটহাট বাইরে গেলি কেন? তোমাদের তো বাবুসোনা আমি বারবার করে বলেছিলাম একা কোথাও যেতে না, এত অবাধ্য কেন তোমরা? আদির বাবা অবশ্য আর কিছু বলেননি, উনি শুধু ওদের ফ্রেশ হয়ে খেতে বসতে বললেন। এবার আবার চমকে যাওয়ার পালা। আদি খেতে বসে এমনভাবে খেতে লাগলো মনে হচ্ছিল যেন বহুদিন অভুক্ত থেকে তারপর খাচ্ছে। সবাই অবাক চোখে আদির এমন রাক্ষসের মতো খাওয়া দেখে যাচ্ছিল। আদির মা ছেলের এমন খাওয়া দেখে স্তম্ভিত হয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আদি, শরীর ঠিক আছে তো? এভাবে খাচ্ছিস কেন তুই? একটু আস্তে ধীরে সুস্থে খা। যথারীতি আদিদের খাওয়ার পর্ব শেষ হতে হতে রাত হয়ে গেল। এবার শোবার পালা। আদির মা একটু চিন্তিত মুখে আদির বাবাকে বললেন, শোনো না, আমি ভাবছি আজকে আদির সাথেই শোবো। তুমি বরং বেদকে তোমার ঘরে ডেকে নাও। আমার আদির হাব ভাব মোটেই ঠিক লাগছে না। কেন, কি দেখলে? ও তো এরকমই। তাছাড়া ওরা বড় হয়েছে, ওদের একটা প্রাইভেসি আছে তো। ওরা আমাদের সাথে শুতে যাবে কেন? তুই মাথা থেকে সব বের করো, আলো নিভিয়ে শুয়ে পড়ো। আমি দেখে এলাম ওরাও শুয়ে পড়েছে। এই বলে আদির মা বাবা শুয়ে পড়লেন। মাঝরাতে হঠাৎই বেদের একটা দরজা খোলার আওয়াজে ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে দেখে আদি ওর পাশে শুয়ে নেই। এত রাতেও আবার কোথায় গেল? উঠে দেখতে গিয়ে দেখে আদি দরজা খুলে বেরিয়ে কোথায় যেন যাচ্ছে। বেদ আদিকে এভাবে যেতে দেখে জিজ্ঞেস করে, কি রে আদি, এই আদি, কোথায় যাচ্ছিস এত রাতে? কিছু অসুবিধা হচ্ছে তোর? আমাকে বল না, আমি কাকিকে গিয়ে বলছি। আদি কোনো উত্তর দেয় না, শুধু বেদের দিকে তাকিয়ে রক্তবর্ণ চোখে একটা অদ্ভুতভাবে হাসি দিয়ে এক দৌড়ে বেরিয়ে যায়। মাঝরাতে এমন দৃশ্য দেখে ভয় পেয়ে যায় বেদ। তবু সে অনেকটা সাহস সঞ্চয় করে আদির পিছু নেয় আর দেখে আদি সেই 3 তলার বন্ধ ঘরটার দিকে যাচ্ছে। বেদ অনেকবার পেছন থেকে ওকে ডাকে, কিন্তু আদির কোনো সাড়া পাওয়া যায় না। বেদের আগের দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। সারা শরীরে এক অজানা ভয় শিউরে উঠল বেদ। আদির চাহনি আর হাসি কোনোটাই স্বাভাবিক লাগেনি ওর। আর দেরি না করে দৌড়ে 3 তলায় উঠে আসে বেদ। যা ভেবেছে ঠিক তাই, সেই বন্ধ ঘরটার দরজা হালকাভাবে ভেজানো। বেদ দরজাতে একটা ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। ঘরে তখন নিকষ কালো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আসার সময় মনে করে টর্চ সঙ্গে নিয়ে এসেছিল বেদ। সেই টর্চের আলো সামনে ফেলতেই যা দৃশ্য দেখল তাতে ওর পায়ের তলার মাটি কেঁপে উঠল। দেখলো সামনে আদি একটা মোটা দড়ির ফাঁস নিজের গলায় পুড়িয়ে টান মারতে যাচ্ছে।
ভেদ কয়েক সেকেন্ডের জন্য বাকরুদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে বিদ্যুৎ বেগে বন্ধুকে বাঁচানোর জন্য ছুটে এসে আদির পা জড়িয়ে ধরে প্রাণপণ শক্তিতে চিৎকার করে বলতে লাগলো, এ আদি এরকম করিস না। কি করছিস তুই? ও কাকু কাকিমা, বিশু দাদু, তোমরা কোথায় আছো? এক্ষুনি আসো, আদিকে না হলে বাঁচানো যাবে না। এদিকে আদি তার ভেতরে অশরীরী শক্তির জোরে বেদকে লাথি মেরে সরাতে চাইছে আর গর্জন করে বলছে, তুই যা, চলে যা এখান থেকে। খবরদার আমাকে বাঁচানোর চেষ্টা করবি না। আমাকে মরতেই হবে। কাউকে ছাড়বো না, সবাইকে শেষ করে দেব। বেদ তখনও অশান্তভাবে চিৎকার করেই যাচ্ছে। আগে বিশু কাকার কানে আওয়াজটা পৌঁছয়। উনি আতঙ্কে লাফ দিয়ে ছুটে গিয়ে আদির বাবা মাকে ডেকে তোলেন। পাশেই বেদ ও আদির ঘর খোলা দেখে ওনার বুঝতে অসুবিধা হয় না যে ওরা কোথায় গেছে। চিৎকার করতে করতে উনি আদির মা বাবাকে নিয়ে 3 তলার ঘরে এসে পৌঁছন। ততক্ষণে বেদ আদিকে কোনো রকমে টেনে নামিয়েছে। আদি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। এই দৃশ্য দেখে বিশু কাকা আর নিজের ধৈর্য ধরে রাখতে পারলেন না, ধমকের সুরে বললেন, এতবার বারণ করার পরেও তোমরা কেন এই ঘরে এসেছো? হ্যাঁ, এত অবাধ্য কেন তোমরা? যখন এই বাড়ি আর গ্রামের ইতিহাস জানো না, তখন বারণ কেন শুনছো না তোমরা? আজকে কত বড় অঘটন হয়ে যেতে পারতো জানো? আদিকে সবাই মিলে তখন কোনো রকমে ধরে নিচের ঘরে এনে শুইয়ে দিল। ওর তখন জ্বরে ঘা পুড়ে যাচ্ছে। তার মধ্যেই বিড়বিড় করে সমানে বলে যাচ্ছে ও কাউকে ছাড়বে না, সবাইকে শেষ করে দেবে। এই দেখে আদির মা তো কেঁদে আকুল। আদির বাবা তার একমাত্র সন্তানের এই অবস্থা দেখে পাগলের মতো ডাক্তারের খোঁজে বেরিয়ে পড়লেন। কিন্তু অত রাতে ডাক্তার কোথায় পাবেন? এ তো গ্রাম এলাকা, কয়েক কিলোমিটার পথ যেতে হবে তো। কিন্তু প্রতাপবাবু মরিয়া। এদিকে বিশু কাকা গোপালের মাকে কানে ফিসফিস করে কি যেন একটা বললেন, যা শুনে গোপালের মা দৌড়ে ছুটে পালিয়ে গেলেন। ওদিকে বেদ বন্ধুর এই অবস্থা দেখে ভয় কেমন ফ্যাকাশে হয়ে গেছে। বিশু দাদু, তুমি যে বারবার ইতিহাস বলছো, ইতিহাসটা কি আমাকে একটু বলবে? আমি তো কিছুই জানি না। তোমরা জানো না, কিন্তু খোকা আর বৌমা তো সব জানে। কি বৌমা, আমি তোমাদের বারবার আসতে বারণ করিনি এখানে, তাও এলে কেন? আর আসলেই যখন, তখন বাচ্চাদের সামলে রাখতে পারলে না কেন? এখন তোমাদের ছেলে বাঁচবে কিনা সেটা কে জানে। বিশু দাদু, একটু ইতিহাসটা বলো না, আমি জানতে চাই কি ব্যাপারে সব। এই ইতিহাস বহুকাল আগের। আদির দাদুর বাবা মানে প্রতাপের ঠাকুরদা অনন্ত নারায়ণ ছিলেন এক রৌদ্র প্রতাপ জমিদার। ওনার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। ওনার 4 পুত্র সন্তান। সবচেয়ে ছোট ছেলে ছিল প্রতাপের বাবা। ওনাদের বাড়ির এক খুব সুন্দরী সুশীল পরিচারিকাকে আদির ঠাকুরদা ভালোবেসে ফেলে। কিন্তু রাশভারী বাবাকে কিছু বলার সাহস ওনার ছিল না। মাকে সব জানিয়েছিল। মা ভবিষ্যতে অশান্তির আশঙ্কাতে ছেলেকে প্রচুর বাধা দেন, কিন্তু ছেলে তা অগ্রাহ্য করে ওই মেয়েটির সাথে মেলামেশা করতে থাকে। একদিন জানতে পারে মেয়েটি অন্তঃসত্ত্বা, আর তারপর প্রতাপের বাবা মেয়েটিকে তার প্রাপ্য মর্যাদা দেওয়ার জন্য কথাটা প্রতাপের ঠাকুমাকে জানায়। কিন্তু দুর্ভাগ্যবশত প্রতাপের ঠাকুরদা কথাটা বাইরে থেকে শুনে ফেলে। প্রচন্ড রেগে গিয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে লোকজন নিয়ে মেয়েটির বাড়িতে চড়াও হন, আর ওর বাবা মাকে অকথ্য অপমান করেন এবং ওদের মারধর করে বাড়ি জ্বালিয়ে দেন। এরপর মেয়েটির বাবা মা গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। কিন্তু মেয়েটি অত্যন্ত জেদি হওয়ার কারণে ওই বাড়িতে পরিচারিকা হয়েই থেকে যায়। কোনো অবস্থাতেই ও বাড়ি ছাড়তে চায়নি। এদিকে প্রতাপের ঠাকুরদা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে প্রতাপের বাবার অনিচ্ছা সত্ত্বেও অন্যত্র বিয়ে ঠিক করে ফেলেন এবং মেয়েটির সামনেই খুব ধুমধাম করে ছেলের বিবাহ দেন। এরপর মেয়েটির ধৈর্যের সব বাঁধ ভেঙে যায়। সবার অলক্ষ্যে এক রাতে 3 তলার ওই ঘরটিতে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে মেয়েটা। কিন্তু এখানেই সব শেষ হয়ে যায় না। এরপর থেকে শুরু হয় একের পর এক সর্বনাশের ঘটনা। কিছুদিন পর প্রতাপের ঠাকুরদা অনন্ত নারায়ণ সামান্য সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পিছলে পড়ে মারা যান। এরপর একে একে ওনার 3 পুত্রর অস্বাভাবিক মৃত্যু ঘটে। স্বামী ও পুত্রদের হারিয়ে প্রতাপের ঠাকুমা তখন দিশেহারা। আমার বাবা ছিলেন এই বাড়ির পুরাতন ভৃত্য।
উনি তখন বাড়ির কুলপুরোহিতের সাথে জমিদার গিন্নির কথা বলিয়ে বাড়িতে এক তান্ত্রিককে দিয়ে মহাযজ্ঞ করিয়ে ওই ঘরটিকে বন্ধ করিয়ে দেন। কিন্তু জমিদার গিন্নির ভয় তাতেও কাটেনি। এত শোক ও অশান্তিতে উনি তখন প্রায় শয্যাশায়ী। প্রতাপ তখন বৌমার কোলে। একদিন গিন্নিমা প্রতাপের বাবা আর বৌমণিকে প্রায় জোর করে এই গ্রাম ছেড়ে কলকাতায় যেতে বাধ্য করেন। নিজের মাথার দিব্যি দিয়ে দেন যাতে ওরা আর কোনোদিন এই গ্রামে না পা রাখে। কিন্তু এত বছর পর কেন যে ওরা আবার এই গ্রামে ফিরতে চাইল কে জানে। আমি অনেকবার বারণ করেছিলাম, কিন্তু খোকা শোনেনি। এবার দেখো দেখো কি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হলো। বিশু কাকার এই কথা শেষ হতে না হতেই গোপালের মা এক বিশালাকায় জটাজুটোধারী সন্ন্যাসীকে নিয়ে প্রবেশ করলেন। বিশু কাকা ওনাকে দেখে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। উত্তেজিত গলায় আদির মাকে বললেন, বৌমা আর চিন্তা নেই, ঠিক লোক এসে গেছে, এবার একটা আশার আলো দেখতে পাওয়া যাবে। মীনা দেবী তান্ত্রিকের সামনে হাত জোর করে তার ছেলেকে সুস্থ করে দেওয়ার আকুতি জানালেন। ততক্ষণে আদির জ্ঞান ফিরেছে। কারোর ক্ষমতায় কুলাচ্ছে না ওকে আটকে রাখে। প্রচন্ড রুদ্ররূপ ধারণ করে ও সবাইকে মারছে, জিনিসপত্র ভাঙছে আর চিৎকার করে বলে চলেছে সবাইকে শেষ করে দেবে, কাউকে ছাড়বে না। এসব দেখে সেই তান্ত্রিক তার হাতে সিঁদুর মাখানো ত্রিশূল আর রুদ্রাক্ষের মালা হাতে জড়িয়ে আদির সামনে এসে দাঁড়ালো। আদি তখন উন্মত্ত, প্রায় হিংস্র বাঘের মতো ক্ষিপ্ত। তাকে মনে হয় 15-20 জন লোকও ধরে রাখতে পারবে না। তান্ত্রিককে চোখের সামনে দেখেই আদি বলে উঠল, কি রে, তুই আবার এসে গেছিস? পারলি না তো আমাকে বেঁধে রাখতে? দেখ, আমি তোর সামনে এই পুরো পরিবারের সবাইকে এক এক করে শেষ করব। এই কথা বলে উন্মাদের মতো আদি মাথা ঝাঁকাতে লাগলো। ওর মুখ দিয়ে তখন সাদা ফেনা বের হচ্ছে। এই অবস্থা দেখে আদির মা পুরোপুরি এবার নিজের সংজ্ঞা হারালেন। বেদও কেমন ভয়ে একটা কাঁপুনি অনুভব করছে। এতক্ষণে ডাক্তার না পেয়ে হয়রান হয়ে প্রতাপবাবু বাড়ি ফিরে এসেছেন। উনি ছেলের এই দুর্দশা দেখে তান্ত্রিকের হাত ধরে চোখের জলে ছেলেকে এই দুঃসহ যন্ত্রণার হাত থেকে রক্ষা করার জন্য অনুরোধ করলেন। আমার ছেলেকে বাঁচান, আমার ছেলেকে বাঁচান বাবা, যেভাবেই হোক আমার ছেলেকে বাঁচান। প্রতাপবাবু, আপনার ছেলের মধ্যে এক অতৃপ্ত আত্মার প্রবেশ ঘটেছে। তাকে বের করা এত সহজ কাজ নয়। আর সে যে কতটা হিংস্র তা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন। আমাকে এক শক্তিশালী বগলামুখী যজ্ঞ করতে হবে। বলতে পারেন এটাই আমার শেষ চেষ্টা। আপনি যত তাড়াতাড়ি সম্ভব যজ্ঞের আয়োজন করুন। কাল শনিবার, আমি কালই এই আত্মার বিদায়ের ব্যবস্থা করব। কিন্তু তার আগে আমি আপনার ছেলেকে আমার বিশেষ মন্ত্রপুত জল দিয়ে অজ্ঞান করে রাখব। এরপর সেই তান্ত্রিক মহারাজ তার মন্ত্রপুত জল উন্মত্ত আদির গায়ে ছিটিয়ে বিড়বিড় করে মন্ত্রপাঠ করে আদিকে ঘুম পাড়িয়ে দিলেন। তারপর একটি ঘরে ওকে শুইয়ে দরজা বন্ধ করে বাইরে কিছু লোককে পাহারায় বসিয়ে দিলেন। পরের দিন শনিবার সকাল থেকে শুরু হয়ে গেল মহাযজ্ঞের আয়োজন। গোটা জমিদার বাড়ি তখন এক থমথমে পরিবেশের মধ্যে বিরাজ করছে। সবার মুখেই এক অজানা আতঙ্ক। আদির মা তার ছেলের এই রূপ দেখে সহ্য করতে পারছিলেন না, তাই তাকে অন্যত্র সরিয়ে রাখা হয়েছে। তিনি অনবরত অজ্ঞান হচ্ছেন। এদিকে বিশু কাকা ও আদির বাবা অন্যান্যদের সহযোগিতায় যজ্ঞের আয়োজন মোটামুটি সম্পূর্ণ করে ফেলেছেন। বেদ শুধু দর্শক হয়ে নিশ্চুপ ভারাক্রান্ত মন নিয়ে তার বন্ধুর আরোগ্য কামনা করে চলেছে। যেই তান্ত্রিক যজ্ঞের আসনে বসে মন্ত্রোচ্চারণ শুরু করেছেন, অমনি আদির ঘুম ভেঙে যায়। ও জেগে উঠে এলোপাথারি দরজায় লাথি মারতে শুরু করে। মনে হচ্ছিল যেন যে কোনো মুহূর্তে দরজাকে ভেঙে বেরিয়ে চলে আসবে। এই প্রচন্ড চিৎকারের বিভৎসতাকে উপেক্ষা করে তান্ত্রিক তার যজ্ঞানুষ্ঠান চালিয়ে যাচ্ছিল। আদি যখন প্রায় দরজা ভাঙার উপক্রম করেছে, তখনই তান্ত্রিক মহারাজ তার মহাযজ্ঞ শেষ করে শেষ আহুতি দিয়ে যজ্ঞের ভস্য আর কমণ্ডলু ভর্তি মন্ত্র পড়া জল নিয়ে আদির দরজার সামনে এসে হাজির হলেন। কেউ ভয় দরজার সামনে যেতে চাইছিল না। উনি নিজেই দরজা খুলে আদির গায়ে জল ছিটিয়ে দিলেন। এবার আদির মধ্যে থেকে সেই পেতনি চিৎকার করে তান্ত্রিককে মারার হুমকি দিতে লাগলো। অমনি তান্ত্রিক তার রুদ্রাক্ষ পরানো ত্রিশূল দিয়ে আদির শরীরে আঘাত করলেন। ওই আঘাতে আদির ভেতরের শক্তি যেন একটু ধাক্কা খেল। এরপর তান্ত্রিক বলে উঠল, তুই চলে যা সর্বনাশী, তুই চলে যা। বাচ্চা ছেলেটাকে আর যন্ত্রণা দিস না, ওকে ছেড়ে দে। তুই যাকে ভাবছিস ও সে নয়, ও শুধু তার মতো দেখতে। নিজের ভালো চাস তো ওকে ছেড়ে দে।
আমাকে বোকা পেয়েছিস নাকি? আমি ওকে ছাড়বো না, ওকেও মারবো, ওর পুরো পরিবারকেও শেষ করে দেব। তুই আমার কথা শুনবি না তাই তো? তাহলে দেখ এবার আমি তোর কি করি। আমি তোকে আর এই ছেলে দুজনের একজনকেও ছাড়বো না, দুজনকেই শেষ করে দেব। তুই জানিস আমার ক্ষমতা কতটা। তান্ত্রিকের কথা শেষ হবার আগেই হঠাৎ কোথা থেকে আচমকা এক কাপালিকে প্রবেশ ঘটল। পরনে লাল ধুতি, গায়ে লাল চাদর, গলায় একগুচ্ছ রুদ্রাক্ষের মালা, তার হাতে এক সিঁদুর লাগানো মোটা খাড়া। সবাই অবাক নজরে ওনাকে দেখছিল। এবার তান্ত্রিক কাপালিককে দেখে তাকে উদ্দেশ্য করে বলে উঠল, শুনুন, এই ছেলেটির শরীরে প্রায় 60 বছর ধরে বন্দি দশা থেকে মুক্ত হয়ে এক পেতনি ঢুকে বসে আছে। কোনো অবস্থাতেই সে ওকে মুক্ত করবে না। তাই এই ছেলেটিকে মুক্তি দেওয়ার একমাত্র উপায় হলো আপনি আপনার খাড়াটি দিয়ে ওর মুন্ডুচ্ছেদ করবেন। শরীরই যখন থাকবে না, তখন এই পেতনি কোথায় বাস করবে? এই কথায় কাপালিক ঘাড় নেড়ে সম্মতি জানালেন এবং আজ্ঞা অনুযায়ী কাজে উদ্যত হলেন। আসলে তান্ত্রিক মহারাজ এই কাজের ফলাফল সম্বন্ধে আগে থেকেই জানতেন এবং সেই অনুসারে উনি একটি মাটির ঘট, একটি লাল শালু ও যজ্ঞের মন্ত্রশক্তি দ্বারা শোধন করা রুদ্রাক্ষের মালা তৈরি করে রেখেছিলেন। এবার উনি শেষবারের মতো সেই পেতনিকে জিজ্ঞেস করলেন ও আদিকে ছেড়ে যাবে কিনা। কিন্তু পেতনি তখনও পাগলের মতো আসরিক শক্তির দ্বারা হুঙ্কার দিচ্ছে ও সবাইকে শেষ করার হুমকি দিচ্ছে। এবার তান্ত্রিক মহারাজের চোখের ইশারায় কাপালিক যেই তার খাড়া মাথার উপর তুলে ধীরে ধীরে মন্ত্রপাঠ করে আদির মাথায় খাড়াটা নামিয়ে নিয়ে আসছে, অমনি সবাইকে আশ্চর্য করে আদির মুখ থেকে এক বিকট চিৎকার বেরিয়ে এলো। আর এক পলকের জন্য আদির শরীরটা মাটি থেকে কয়েক ফুট শূন্যে উঠে আবার মাটিতে আছাড় খেয়ে পড়ে গেল। ওর মুখ দিয়ে তখন এক অস্ফুট গোঙানির আওয়াজ ও গাজলা বেরিয়ে আসছিল। তৎক্ষণাৎ তান্ত্রিক মহারাজ প্রচন্ড জোরে মন্ত্রোচ্চারণ করতে করতে কি যেন তার ঘটের মধ্যে ভরে দ্রুত হাতে লাল শালু দিয়ে তার মুখ বেঁধে তাতে মন্ত্রপুত রুদ্রাক্ষের মালা জড়িয়ে দিলেন। আর আদির বাবাকে উদ্দেশ্য করে বললেন, প্রতাপ বাবু, আমি এই ঘট শ্মশানে আমার সাধনা স্থানে বিশেষভাবে সুরক্ষিত করে রাখবো, কিন্তু আপনাদের আমাকে একটা কথা দিতে হবে। আমি আদির গলায় আমার এক মন্ত্রপুত বিশেষ তাবিজ বেঁধে দিচ্ছি, সেটা যেন কোনো অবস্থাতেই খোলা না হয়। আদি তখন শান্তভাবে ঘুমোচ্ছে। উনি সবাইকে আশ্বস্ত করে বললেন যে মহামায়ার অসীম কৃপায় উনি আদিকে এবারের মতো বাঁচিয়ে দিতে সক্ষম হয়েছেন, কিন্তু আর যেন ওরা এই গ্রামের দিকে ভুলেও পা না বাড়ায়। এই বলে তান্ত্রিক ও কাপালিক দুজনেই প্রস্থান করলেন। এরপর কিছুক্ষণ সবাই স্তম্ভিত। সে নিস্তব্ধতা কাটল আদির গলার আওয়াজে। আদির তখন ঘুম ভাঙছে আস্তে আস্তে, ঘোরটাও কাটছে, কিন্তু যেহেতু ওর কোনো কিছুই মনে নেই তাই সবাইকে এরকম নিস্তব্ধ দেখে ও খুব আশ্চর্য হয়ে প্রশ্ন করল, মা, বাবা, আমার কি হয়েছে? তোমরা এত গম্ভীর কেন? আমাদের ঘরের মধ্যে এত লোক কি করছে? আর সবাই আমার দিকে এভাবে অবাক চোখে তাকিয়েছে কেন? আর বেদ কোথায়? আরে এই তো আমি। তোর কিছুই হয়নি। আসলে শহর থেকে গ্রামে এলে যা হয়, ওয়েদারটা স্যুট করেনি তোর, তাই একটু জ্বর এসেছিল। এখন ডাক্তারের ওষুধে সব ঠিক আছে। মা, তুমি সত্যি করে বলো তো আমার কিছু হয়েছিল? না না বাবান, বেদ সত্যি কথাই বলছে তোকে, তেমন কিছুই হয়নি। আসলে তোর শরীর খারাপ ছিল তো, তাই তুই ঘুমিয়েছিলি, তোর কিছুই সেরকম মনে নেই। আর সত্যি বলতে এই গ্রামে সেরকম ভালো ডাক্তারও নাই আর ভালো ওষুধও পাওয়া মুশকিল। তার উপরে আবার কলকাতা থেকে তোর বাবার বস ফোন করে একটা জরুরি কাজের জন্য তোর বাবাকে আসতে বলেন, তাই আমরা কালই সকালে এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ রে, আমার মা বাপিও কাল আসছে কলকাতাতে আমাকে নিতে। আদি কেমন অন্যমনস্কভাবে মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু কেন জানি ওর বারবার মনে হচ্ছে কিছুটা সময় আর ঘটনা বুঝি ওর অজানাই রয়ে গেল। যাওয়ার সময় বিশু কাকার চোখে জল এসে গেছিল। আদিকে জড়িয়ে ধরে খুব আদর করলেন, কিন্তু একবারও আবার আসতে বললেন না। প্রতাপবাবুদের গাড়িটা আস্তে আস্তে দূরে মিলিয়ে যাচ্ছিল। শুধু পেছনে পড়ে রইল আদির পূর্বপুরুষদের জমিদার বাড়ির এক নগ্ন ইতিহাস।